গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গুড, আমিও ভালো আছি। দেখো, আগের ক্লাসে আমরা যেটা পড়ছিলাম টিএলএম সম্পর্কে, এই চ্যাপ্টার যেটা রিসোর্স ইন ম্যাথামেটিক্স লার্নিং, সেটা পড়েছিলাম। আর কি পড়েছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, টিএলএম। অর্থাৎ টিএলএম কি জিনিস, টিএলএর ফুল ফর্ম কি বলেছিলাম? টিচিং লার্নিং মেটেরিয়াল। গুড। তাহলে সেই টিচিং লার্নিং মেটেরিয়ালটা কেন আমরা ব্যবহার করব, কি কারণে ব্যবহার করব, সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম, তাই তো? আর কি বলেছিলাম যে টিচিং লার্নিং মেটেরিয়ালটা টিএলএমটা কীরকম হয় তার উদাহরণ দিয়েছিলাম। আজকে আমরা কি শিখবো বলে এসেছি? আগের দিনে বলেছিলাম যে এটা কত ভাগে ভাগ করা যায়, তার প্রকারভেদগুলো কি, তার সুবিধা অসুবিধা কি, সেগুলো আমরা জানব। তো আমি ফার্স্টেই টিএলএমের প্রকারভেদে যদি চলে আসি, আমরা একটা ভাগে ভাগ করতে পারি অডিও এডস, মানে শ্রবণ নির্ভর যেটা। আর একটা ভাগে ভাগ করতে পারি ভিজুয়াল এডস, অর্থাৎ যেটা চোখে দেখে যে টিএলএমটা আমরা ব্যবহার করতে পারি। আর একটা হয় অডিও ভিজুয়াল, আর একটা হয় অ্যাক্টিভিটি এডস। অ্যাক্টিভিটি এডস, তাহলে চার ভাগে ভাগ করছি: অডিও এডস, ভিজুয়াল এডস, অডিও ভিজুয়াল এডস, অ্যাক্টিভিটি এডস। অর্থাৎ আমি একটা করে উদাহরণ দিচ্ছি। অডিও এড যদি বলি, আমরা যখন কোনো টেপ রেকর্ডার, কোনো আমরা বাচ্চাদেরকে ধরো বিভিন্ন প্রাণীর সম্বন্ধে ধারণা দিচ্ছি। ধরো আমি বললাম, দেখো বাঘ এরকম দেখতে হয়, আমরা দেখালাম, কিন্তু বাঘের আওয়াজটা, গর্জনটা কীরকম আমরা যদি একটা টেপ রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করে রাখি, সেটা শোনাই। এরকম বাঘ, সিংহ, হরিণ বা আদার্স পাখি, তাদের অডিও আমরা শোনালাম, তাদের অডিও সম্বন্ধে ধারণা দিলাম। বা হয়তো আমাদের যারা অনেক শিল্পী আছেন, তাদের কণ্ঠস্বর, কার কীরকম কোনটা গলার আওয়াজ আমরা শেখাতে পারি। তাহলে টেপ রেকর্ডারটাকে আমরা অডিও বলতে পারি। রেডিও, এটা একটা অডিও এডস হিসেবে ইউজ করতে পারি। ভিজুয়াল, আমি আগের ক্লাসেই বলেছিলাম যে এই ভিজুয়াল থেকে আমরা প্রায় 80 থেকে 83% আমরা ধারণা তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে। এই ভিজুয়াল এডসের মধ্যে অনেক আছে। চার্ট, বিভিন্ন রকম চার্ট, হাতে আঁকা চার্ট হতে পারে, বা কোনো হয়তো ম্যাপ হতে পারে। মডেল, মডেল বলতে আমরা হাতে বানানো কিছু হতে পারে, বা হয়তো আমি একটা গ্লোব নিয়ে এলাম ক্লাসে, সেই গ্লোব। বা চার্ট আর মডেলের মধ্যে অনেক কিছু আসে, সেগুলো হচ্ছে ভিজুয়াল, মানে যেটা শুধুমাত্র আমরা চোখে দেখাতে পারি, দিয়ে তাদের মধ্যে ধারণা তৈরি করতে পারি। এরপর আসছে অডিও ভিজুয়াল। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়াতে পারি, তাহলে দেখব শিক্ষার্থীদের মধ্যে ধারণাটা আরও পরিষ্কার হচ্ছে। কেন? তারা চোখে দেখছে প্লাস কানে শুনছে। তার এক্সাম্পল কি হতে পারে? প্রজেক্টর হতে পারে, কম্পিউটার আমি ইউজ করতে পারি, তাহলে সেগুলো অডিও ভিজুয়াল হতে পারে। আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা কি হতে পারে? ধরো কাদেরকে আমি একটা ল্যাবে নিয়ে গেলাম, তাদেরকে ল্যাবে গিয়ে অ্যাক্টিভিটির মাধ্যমে শেখালাম। বা হয়তো কোনো একটা অ্যাকুরিয়ামে নিয়ে গেলাম, কোনো জুতে নিয়ে গেলাম, লাইব্রেরিতে নিয়ে গেলাম। তাহলে এইখানে তারা কি হচ্ছে? অ্যাক্টিভিটির মাধ্যমে শিখছে। তারা সেখানে ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে। যদি ল্যাবেতে নিয়ে যায়, তাহলে কোনটা কী জিনিস, কী ব্যাপার, ল্যাব ম্যানুয়ালস দেখছে, সমস্ত কিছু দেখছে, তারা নিজেরা অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ পার্টিসিপেশন হচ্ছে, তার মাধ্যমে শিখছে। তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি এডস। তাহলে আমরা কটা ভাগে ভাগ করলাম? 4টে ভাগে টিএলএমকে ভাগ করলাম: অডিও ভিজুয়াল, অডিও ভিজুয়াল আর অ্যাক্টিভিটি। তাহলে আমরা এই 4 ভাগে আমরা টিএলএমটাকে ভাগ করতে পারলাম। এবার খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, টিএলএমটা কীরকম হওয়া উচিত। আমি যেমন খুশি টিএলএম বানিয়ে নিয়ে গেলাম সেরকম তো হবে না। এই টিএলএম বানানোর সময় কতগুলো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি কি?
প্রথম যেটা হচ্ছে, আমি যে টিএলএমটা বানাবো সেটা যেন পাঠক্রম নির্ভর হয়। পাঠক্রম নির্ভর বলতে আমি যেই টপিকটা পড়াচ্ছি, যেইটা নিয়ে আমি ডিসকাস করছি, সেটা সম্পর্কে ঠিকঠাক আছে কিনা। মানে আমি যেই ক্লাসে যাচ্ছি, যেই ধারণা দিতে যাচ্ছি, সেই ধারণা সম্পর্কে ঠিকঠাক পরিষ্কার ধারণা দিতে পারছি কিনা, নাহলে তাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হবে। আর কি কি হতে পারে, সেটা যেন অতিরঞ্জিত না হয়ে থাকে। অতিরঞ্জিত মানে কি, আমি এমনভাবে বানিয়ে দিয়ে গেলাম চাকচিক্য করে যে শিক্ষার্থীরা সেটা সম্বন্ধে যতটা না ধারণা পাচ্ছে তার থেকে বেশি সেটাকে দিকে বেশি মনোযোগ দিচ্ছি, এটা বা সুন্দর দেখতে এই সেই, মানে যেটা কারণে আমি নিয়ে গেছি, যেটা বোঝানোর জন্য, সেই ধারণার পরিবর্তে তারা ওইটাকে দেখতেই ব্যস্ত হয়ে যাচ্ছে, সেরকম যেন না হয়। আরও গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে, যদি আমি কোনো চার্ট নিয়ে গেলাম, টিএলএমে আমার কিছু ইনফরমেশান দেয়া আছে, সেই ইনফরমেশানে যেন কোনো ভুল ইনফরমেশান না থাকে, কোনো যেন বানান ভুল না থাকে, কারণ ওইগুলোই তাদের মধ্যে যাচ্ছে, তারা ওইগুলো দেখেই শিখছে, সেইগুলো যেন কোনো রকম ভুল না থাকে, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে টিএলএম বানানোর সময় আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা টিএলএমের মাধ্যমে যখন কিছু শেখাচ্ছি, তার সুবিধাটাই সব থেকে বেশি। কারণ টিএলএমের মাধ্যমে যখন শিখছে, এটা পঞ্চ ইন্দ্রিয়কে তারা কাজে লাগিয়ে শিখছে, তাদের মধ্যে মূর্ত ধারণা তৈরি হচ্ছে, এবং তারা অ্যাক্টিভ, তাদের মধ্যে থেকে, নিজেরা অ্যাক্টিভ থেকে তারা সেই জিনিসগুলো শিখতে পারছে। এর ফলে তাদের এই টিচিং লার্নিং প্রসেসটা খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে। এর কিছু অসুবিধাও আছে, অসুবিধাটা আমি বলবো না, এটা লিমিটেশন বলা যেতে পারে। কীরকম, যে টিএলএমটা বানানো হচ্ছে, সেই টিএলএম ব্যবহারের একটা অন্যতম অসুবিধা হচ্ছে, অনেক সময় শিক্ষক যদি সঠিকভাবে ক্লাসটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, ধরুন এমন একটা টিএলএম নিয়ে আসা হলো, সেই টিএলএমটা দেখার জন্য সবাই একসঙ্গে হৈ হৈ করে এসে ক্লাসটার মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হলো, হতেই পারে, বাচ্চা তো। তাহলে সেক্ষেত্রে শিক্ষককে অবশ্যই ওয়েল কন্ট্রোল হতে হবে, যেন ক্লাসটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। যদি না পারেন, তাহলে কিন্তু আসল যে কারণে টিএলএমটা ইউজ করা হচ্ছে সেইটা সম্পন্ন হবে না। তাই আমরা যখন এই টিএলএমের মাধ্যমে কোনো কিছু শেখাবো ক্লাসে এসে, তখন আমাদেরকে ওই সাবধানতাটা আমাদেরকে অবলম্বন করতে হবে। ঠিক আছে, আজকে এটুকুই থাক, আমরা আবার পরের দিন অন্য শিখব।